সব খবর কম সময়ে সব খবর একসাথে এই এক ঘন্টায় দেশ বিদেশ খেলা বাণিজ্য বিনোদন সহ সব ধরনের খবর আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকছি টিনা নন্দী। খুব বড় করে নয়, সংক্ষেপে জানিয়ে দেব গেল 24 ঘন্টার সব বড় খবর। পদ্মার দুই পাড়কে যুক্ত করল স্বপ্নের পদ্মা সেতু। সম্পন্ন হলো সবশেষ স্প্যান বসানোর কর্মযজ্ঞ। খালি চোখেই এখন দেখা যাচ্ছে পুরো সেতু, বাকি কেবল সড়ক এবং রেল লাইন বসানোর কাজ। বুধবার রাতেই সবশেষ স্প্যানটি মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনে 12 এবং 13 নম্বর পিলারের কাছে নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে শুরু হয় সেটি বসানোর কাজ। দুপুর 12টার কিছু আগে সফলভাবে সেটিকে পিলারের উপর স্থাপন করা হয়। শেষ হয় 3 বছর ধরে সুপারস্ট্রাকচার নির্মাণের মহা কর্মযজ্ঞ। এর মধ্য দিয়ে 6 কিলোমিটারের বেশি দৈর্ঘ্যের সেতু সবটাই এখন দৃশ্যমান। এই সুপারস্ট্রাকচারের ভেতর দিয়েই চলবে রেল এবং উপর দিয়ে থাকবে সড়ক। এই ঐতিহাসিক মুহূর্তে উচ্ছ্বসিত দক্ষিণ পশ্চিমবঙ্গের কোটি কোটি মানুষ। কর্তৃপক্ষ বলছে পদ্মার দুই প্রান্ত মাওয়া এবং জাজিরা এক বিন্দুতে মিলছে। 2017 সালের 30 সেপ্টেম্বর 37 এবং 38 নম্বর পিলারের ওপর বসানো হয় প্রথম স্প্যান। এখন তো ফেরিতে মনে করেন 2-3 ঘন্টা লেগে যায় উপর যাইতে যাইতে। তো যে সময় পদ্মা সেতু হবে তো আমরা আধা ঘন্টা বা 20 মিনিটের মধ্যেই আমরা পার হতে পারবো। ফেরি চলাকালীন অবস্থায় এই ঘাটের যে একটা কুচক্রি মহল আছে তাদের থেকে আমরা রক্ষা পাবো। দক্ষিণ অঞ্চলের বরিশাল বিশেষ করে রেল লাইন ছিল না। এই পদ্মা সেতুর মাধ্যমে রেল লাইনের কাজ চলমান এবং বাস্তবায়নের একটা দৃষ্টান্ত দেখবে বাংলাদেশের মানুষ। পদ্মা পাড়ে উৎসবের আমেজ, স্বস্তিতে দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ। তারা বলছেন সেতুটি চালু হলে অবসান হবে দীর্ঘদিনের প্রতীক্ষার, বাড়বে কর্মসংস্থান, বদলে যাবে জীবনধারা। এতদিন যেসব এলাকা অবহেলিত ছিল তাতে উন্নয়নের ছোঁয়া লাগবে। মেসে যখন বলি কামান বাংলাদেশ, কামান কামান বাংলাদেশ, কামান শাবাশ বাংলাদেশ, আর সেই মানে আজকে চিৎকার করে বলতে ইচ্ছা করে স্বপ্নের পদ্মা সেতু কামান কামান। অনেক সুন্দর, অনেক দূর দূরান্ত থেকে লোক আসতেছে ওখানে দেখার জন্য। রাস্তাঘাট দেখছি বিদেশের সিস্টেমে রাস্তাঘাট, আসলে মনে হচ্ছে যেন বিদেশেই আছি। এটা আমরা বলে বোঝাতে পারবো না, কারণ আমরা এটার অনেক দীর্ঘদিন যাবত অপেক্ষা ছিলাম। যারা কাঁচামাল সরবরাহ করে তাদেরও পণ্য খুব সহজেই শহরের দিকে চলে যাবে, ব্যবসায়িকভাবে অনেক সুবিধা হবে। পদ্মা সেতুর সবশেষ স্প্যান বসানোর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বিশ্বকে দেখিয়ে দিলেন বাংলাদেশ অসম্ভবকেও সম্ভব করতে পারে। এ মন্তব্য করেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সকালে জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, প্রধানমন্ত্রীর সাহসী নেতৃত্বের কারণেই পদ্মা সেতু আজ পুরো দৃশ্যমান। সেতুটি নিয়ে নানা ষড়যন্ত্র হলেও কোনো কিছুই দেশের স্বপ্নকে ভাঙতে পারেনি। পদ্মা সেতু বাংলাদেশের এগিয়ে যাওয়ার মাইল ফলক বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সাহসী দূরদর্শী নেতৃত্বের সোনালী ফসল বাংলাদেশের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজস্ব অর্থাৎ পদ্মা সেতু নির্মাণ করে প্রমাণ করেছেন যে আমরাও পারি। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ এবং প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশ। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে এই সংগঠন। এতে মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক অধ্যাপক আকম জামাল উদ্দিন বলেন, ভাস্কর্যকে পুঁজি করে ধর্মীয় উগ্র এবং মৌলবাদী কতিপয় মাওলানা মানুষকে বিপথগামী করার পায়তারা করছে। বঙ্গবন্ধু ভাস্কর্যে হামলা করার মতো ধৃষ্টতা কোনোভাবে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। কুষ্টিয়া বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বৃহস্পতিবারও দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন, বিক্ষোভ হয়েছে। সকালে সিরাজগঞ্জ বাজার স্টেশন চত্বরে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। একাত্মতা জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। একইভাবে নড়াইলে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের নিন্দা জানান।
সাম্প্রদায়িক শক্তিকে প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয় এই প্রতিবাদ কর্মসূচি থেকে। একই দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট। জামালপুরেও শহরের বকুলতলা চত্বরে প্রতিবাদ কর্মসূচি পালন করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। সংগঠনটির নেতারা বলেন, একটি মহল সরকারের বিরুদ্ধে নানাভাবে ষড়যন্ত্র করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গোপালগঞ্জে মিছিল বের করে স্বেচ্ছাসেবক লীগ। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা ভাস্কর্য ভাঙচুরের জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। এছাড়া ঝালকাঠি, কিশোরগঞ্জ সহ আরও কয়েকটি জেলায় প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নয়, বাংলাদেশের ওপর আঘাত করা হয়েছে, ঠিক এই মন্তব্যই করেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদী কর্মসূচি থেকে তারাই মন্তব্য করেন, পুরনো মৌলবাদী এবং সাম্প্রদায়িক গোষ্ঠীকে কঠোর হাতে দমন করে নির্ধারিত স্থান বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের দাবিও তারা জানান। বলেন, ভাস্কর্য এবং মূর্তি এক বিষয় নয়। কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী ইসলামের নামে ভুল ব্যাখ্যা দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। সেকুলারিজমের নামে ইসলাম বিদ্বেষী বক্তব্য বন্ধ করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আহ্বান জানান সংগঠনের নেতারা। বলেন, কুষ্টিয়ার ভাস্কর্য ভাঙা ষড়যন্ত্রের অংশ। সে ঘটনায় হেফাজতের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করা হচ্ছে। হেফাজতে ইসলাম আইন নিজের হাতে তুলে নেয়ায় বিশ্বাস করে না মূলত। তাই আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তারা। রাজধানীর ধোলাইপাড়ে নির্মিতব্য ভাস্কর্য দেশের সর্বত্র বিতর্ক তৈরি করেছে। বাংলাদেশের ধর্মপ্রাণ জনতা এবং আলেম সমাজের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ ভাস্কর্য নির্মাণ বিষয়ে সরকারকে ইসলামীর আকিদা, ঈমান ও শিক্ষার বিরুদ্ধে এগিয়ে পৌত্তলিকতা প্রসারের রাষ্ট্রীয় গুমরাহির পথ পরিহার করার আহ্বান জানাচ্ছে। ভাস্কর্য বিরোধী দলগুলোর পৃষ্ঠপোষক বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া ৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফ। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া সদরের মজমপুর গেট এলাকায় 4 লেন রাস্তা উদ্বোধন করার সময় একথা বলেন তিনি। ভাস্কর্য ভাঙার দায় মির্জা ফখরুল এবং বিএনপি এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ভাস্কর্য বিরোধী উগ্র যে বক্তব্য হচ্ছিল যে সমস্ত দলগুলা, এই সবগুলো দলিত পৃষ্ঠপোষক এই বিএনপি জামাত। অর্থাৎ তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের লালনে, তাদের উস্কানিতে যদি কোনো ঘটনা ঘটে, সেই ক্ষেত্রে তাদের বিরুদ্ধে অভিযোগ আসাটাই তো স্বাভাবিক। দুর্নীতির মামলায় এমপি পাপুলের স্ত্রী সেলিমা ইসলাম এবং মেয়ে ওয়াফা ইসলামকে আগাম জামিন দেননি হাইকোর্ট। তাদের 10 দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল বেঞ্চে আদেশ দেন 26 নভেম্বর অবৈধ সম্পদ অর্জন এবং টাকা পাচারের মামলায় কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী এবং মেয়ে হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছিলেন। অর্থ এবং মানব পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে রয়েছেন এমপি পাপুল। করোনা পরিস্থিতির খবর জানাই গেল 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 37 জন, শনাক্ত 1861। এখন পর্যন্ত দেশে করোনায় প্রাণহানি হয়েছে 6967 জনের। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 16,265টি, সেখানে শনাক্তের হার 11.44%। সব মিলিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 4,85,965 জন, আর গেল 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,486। মোট সুস্থের সংখ্যা 4,10,452। মৃত 37 জনের 28 জনই পুরুষ। নতুন বছরের প্রথম মাসেই করোনার টিকা আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জায়েদ মালেক। বলেন, প্রথম চালান দিয়ে দেশে 27 ভাগ লোক টিকার আওতায় আসবে। বৃহস্পতিবার সকালে মহাখালীতে হাম এবং রুবেলা টিকা কার্যক্রম উদ্বোধনের সময় শেষে মূলত তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, কোভিড নিয়ন্ত্রণে রয়েছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে, তবে সংক্রমণের হার সামান্য বেড়েছে বলে জানান তিনি। আমরা আশা করি সামনের মাসের প্রথম দিকেই, প্রথম কোয়ার্টারে আমরা টিকা পেয়ে যাব। প্রায় 3 কোটি ডোজ সরকার সরাসরি নিয়ে আসছে এবং WHO আরও টিকা প্রায় 20% লোককে টিকা দিবে। সেটা একটু হয়তো সময় নেবে, বাট ওটাও আমরা বাংলাদেশ পাবো।
নকল, ভেজাল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিতরণ এবং বিপণন রোধে প্রচারণা কার্যক্রম শুরু করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে অধিদপ্তরের এই কার্যক্রম উদ্বোধন করা হয়। মহাপরিচালক বলেন, করোনার দ্বিতীয় ওয়েভ মোকাবেলা এবং ভ্যাকসিন না আসা পর্যন্ত সবাই কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতেই হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে। কোনো ফার্মেসি যেন নকল এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করতে না পারে, সেজন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান মহাপরিচালক। আমাদের প্রায় 1,51,000 ফার্মেসি রয়েছে। আমরা উদ্যোগ নিয়েছি যে এই পোস্টারগুলো আমরা আমাদের এই ফার্মেসিগুলোতে পৌঁছে দেবো, যেটার মধ্যে কিন্তু স্বাস্থ্যবিধি সম্পর্কে বলা আছে। নো মাস্ক নো সার্ভিস, এই যে একটা স্লোগান, অর্থাৎ মাস্ক করুন সেবা নিন, এই কার্যক্রমকে আমরা আরও এগিয়ে নিয়ে যাব। করোনাকালে 50 লাখ মানুষকে নগদ প্রণোদনা দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত পেয়েছে 37 লাখ। মূলত ডেটাবেজে একই ব্যক্তির নাম একাধিকবার আসায় এই জটিলতা হয়েছে, তথ্য জানিয়েছেন অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার। বৃহস্পতিবার সকালে করোনা প্যাকেজ নিয়ে সরকারের সিরিয়াস সেমিনারে যোগ দেন তিনি। বক্তারা বলেন, করোনায় মানুষের সঞ্চয় কমেছে, শহরাঞ্চলে বেড়েছে নতুন দরিদ্রদের সংখ্যা, কিন্তু প্রণোদনার তালিকায় তাদের রাখা হয়নি। তাই দ্বিতীয় প্রণোদনার দাবি জানান তারা। এখন যখন তালিকা করা হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি আমাদের যে এনআইডি তার সাথে লিঙ্ক করে করা হচ্ছে। সো এখানে ওভারল্যাপিং এর কোনো সুযোগ নাই এবং এখানে আপনার একজন লোক দুইবার পাওয়ারও কোনো সুযোগ নাই। এবং যখন আমরা এবার এই 50 লক্ষ লোককে 2,500 টাকা করে দেওয়ার চেষ্টা করেছিলাম, তখন কিন্তু এই জিনিসগুলো ধরা পড়েছে। মহামারীর 11 মাসে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে একদিনে 3,000-এর বেশি মৃত্যু হলো। 24 ঘন্টায় দেশটিতে 3200 মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। 24 ঘন্টায় বিশ্বজুড়ে এই সংখ্যা 12,000-এর বেশি। এই নিয়ে মোট মৃতের সংখ্যা ছাড়ালো 16 লাখ, আক্রান্ত 6,92 লাখ। বুধবারই নতুন করে 6.5 লাখ মানুষের দেহে মিলেছে কোভিড-19-এর উপস্থিতি। 2 লাখের বেশি দৈনিক সংক্রমণে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা দাঁড়াচ্ছে 1,58 লাখ, ছাড়িয়েছে মূলত এই সংখ্যা। দিনের দ্বিতীয় সর্বোচ্চ 850 মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটিতে মোট প্রাণহানি 1,79,000-এর বেশি মানুষের এবং 500 থেকে 600 করে মৃত্যু রেকর্ড করেছে ইতালি, যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া এবং পোল্যান্ড। মৃত্যু কিছুটা কমেছে ফ্রান্স এবং ইরানে। অ্যালার্জির সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের ফাইজার বায়োএনটেকের করোনা ভ্যাকসিন গ্রহণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে ব্রিটেন। 2 স্বাস্থ্যকর্মীর শরীরে অ্যালার্জির পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার পর এই সতর্কতা জারি করা হয়। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য বিভাগ NHS জানিয়েছে, অ্যানাফিল্যাক্সিস রয়েছে এমন ব্যক্তিরা পারবেন না ফাইজারের টিকা নিতে। যুক্তরাষ্ট্রে ফাইজারের ভ্যাকসিন অনুমোদনের চূড়ান্ত ধাপে রয়েছে। অনুমোদনের আগে বিষয়টি নিয়ে সতর্ক করেছে শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্টনি ফাউচি। তিনি বলেন, অ্যালার্জি থাকলে কিছুটা সমস্যার জন্য আগেই মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যুক্তরাজ্য বাহরাইনের পর তৃতীয় দেশ হিসেবে ফাইজার বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিল কানাডা। আগামী সপ্তাহে শুরু হবে টিকা প্রয়োগ। বুধবার কানাডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ মাসে টিকার 2.5 লাখ ডোজ পৌঁছাবে এই দেশে। 2021 সালে কানাডা সব নাগরিককে টিকার আওতায় আনতে চায়। প্রাথমিক পর্যায়ে 16 বছর এবং এর বেশি বয়সীদের উপর জরুরি ব্যবহারের ফাইজারের ভ্যাকসিন অনুমোদন দিয়েছে এই দেশ। স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে নিশ্চিত হতে যুক্তরাজ্যে টিকাদান পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কানাডিয়ান প্রশাসন। প্রথম দেশ হিসেবে চীনা প্রতিষ্ঠানের সিনোভ্যাক ভ্যাকসিন অনুমোদন দিল সংযুক্ত আরব আমিরাত। করোনা প্রতিরোধে টিকাটি 86% কার্যকর বলে দাবি করছে তারা। আমিরাতের জুলাইয়ে শেষ হয় সিনোভ্যাকের তৃতীয় এবং শেষ ধাপের ট্রায়াল, যাতে অংশ নেন 31,000 স্বেচ্ছাসেবক। মানবদেহে এটি প্রয়োগে গুরুতর কোনো স্বাস্থ্য ঝুঁকি ধরা পড়েনি। এতদিন দেশটিতে কেবল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরাই পেয়েছেন সিনোভ্যাকের টিকা। চীন নিজেই এখনও চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপ কিংবা সিনোফার্মের টিকাটিতে আনুষ্ঠানিক অনুমোদন দেয়নি। বিভিন্ন মুসলিম দেশের আপত্তি উপেক্ষা করে ইসলামী চরমপন্থা দমনে বিতর্কিত বিলে অনুমোদন দিল ফ্রান্সের মন্ত্রিসভা, যাতে মুসলিম শিশুদের ঘরোয়া ধর্মীয় শিক্ষায় বিধিনিষেধ আরোপের প্রস্তাব রয়েছে। বুধবার পাশ হওয়া বিলটি নতুন বছরের শুরুতেই পার্লামেন্টে তোলা হবে। ম্যাক্রন সরকারের দাবি, ইসলাম ধর্মের বিরুদ্ধে নয়, বরং কট্টরপন্থা থেকে মুসলিমদের বাঁচাতে এই আইন। সবশেষ পরিসংখ্যানে ফ্রান্সে মুসলমানের সংখ্যা 57 লাখের বেশি, যা মোট জনসংখ্যার প্রায় 9%। তবে সন্ত্রাসবাদ এবং কট্টরপন্থা ইস্যুতে ক্রমেই চাপ বাড়ছে বিশাল এই জনগোষ্ঠীর উপর। সবশেষ বুধবার কট্টরপন্থা ঠেকাতে একটি আইনের খসড়া অনুমোদন দিয়েছে ফরাসি মন্ত্রিসভা। সরকারের দাবি, ধর্মনিরপেক্ষতা মূলনীতি সমুন্নত রাখতেই নতুন এই আইন।
বঙ্গবন্ধু টি-20 কাপের খবর জানাবো এবার। খুলনাকে 20 রানে হারিয়ে শেষ 4 নিশ্চিত করল ঢাকা। ঢাকার দিয়ে 180 রানের টার্গেটে 3 বল আগে 159-এ থামে খুলনার ইনিংস। ঢাকাকে ভালো শুরু এনে দেয় নাইম শেখ এবং সাব্বির রহমান। 5 ছক্কায় 17 বলে 36 রান করেন এবং ছোড়ো ইনিংস খেলে নাইম শেখকে থামান শহীদুল ইসলাম। এরপরে 36-এ আলামিনকে ফেরান নাজমুল ইসলাম এবং দ্রুত মুশফিকুর রহিমকে তুলে নেন মাশরাফি বিন মুর্তজা। 38 বলে 56 রান করেন সাব্বির। আর শেষ দিকে আকবর আলীর 31 রানের ঝোড়ো ক্যামিওতে 7 উইকেটে 179 রান করেন ঢাকা। জবাবে জহুরুল বাদে ব্যর্থ খুলনা টপ অর্ডার। জহুরুল 53, মাহমুদুল্লাহ 24 এবং শেষ দিকে শামীম হোসেন করেন 24-27 রানে 5 উইকেট নেন ঢাকার রবিউল ইসলাম রবি। এই জয় 8 পয়েন্ট নিয়ে খুলনা চট্টগ্রামের পর প্লে অফ নিশ্চিত হল ঢাকার। দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক অগ্রযাত্রায় বাংলাদেশ এখন নতুন সম্ভাবনার দেশ। তাই বিভিন্ন দেশকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নবনিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী পরিচালক পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি ভারতের সমর্থন চান প্রধানমন্ত্রী। এ সময় করোনা মহামারীর মধ্যে কিভাবে ভারতীয় প্রাপ্তি সহজ করা যায় তা নিয়ে আলোচনা হয়। মিয়ানমারের রোহিঙ্গাদের সম্মানজনক স্থায়ী প্রত্যাবাসন নিশ্চিতে দক্ষিণ কোরিয়ার সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে দেশটির নবনিযুক্ত রাষ্ট্রদূত লি জ্যাংখুয়েনের সাথে সৌজন্য সাক্ষাতে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। করোনা মহামারীর সময় জিডিপি 5% উপরে বজায় রাখতে শেখ হাসিনা সরকারের প্রশংসা করেন কোরিয়ান এই রাষ্ট্রদূত। বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে সুইজারল্যান্ডের প্রতিও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির রাষ্ট্রদূত নেতালি গণভবনে দেখা করতে গেলে তাকে এই আহ্বান জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ, বাণিজ্য উদারনীতি সহ সব ধরনের সুবিধা রয়েছে বাংলাদেশে। সুইজারল্যান্ড যদি আরও বেশি বিনিয়োগ করে তবে উভয় দেশই লাভবান হবে। প্রতিনিয়তই দেশে মানবাধিকার লঙ্ঘন করছে ক্ষমতাসীনরা, এমন অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব অপরাধের জন্য একদিন ঠিকই তাদেরকে কঠোর বিচারের মুখোমুখি হতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আলোচনায় নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন বিএনপি নেতারা। মানবাধিকার লঙ্ঘন আজকে আওয়ামী লীগের একটা স্বাভাবিক জীবন হয়ে ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ওই মানবাধিকার লঙ্ঘন করে তার সংবিধান লঙ্ঘন করছে। এই জন্যই তাদেরকে অবশ্যই একদিন না একদিন অতি নিকটে তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এদিকে নানা আয়োজনে পালিত হলো আন্তর্জাতিক মানবাধিকার দিবস। বৃহস্পতিবার নড়াইলে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের নড়াইল শাখা। কর্মসূচিতে বক্তারা মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির উপরে জোর দেন। একইভাবে খুলনাতেও ছিল নানা আয়োজন। নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয় নারীর প্রতি সহিংসতা রুখতে এবং মানবাধিকার নিশ্চিতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এ সময় বক্তারা। গাড়ি চাপা দিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। বৃহস্পতিবার দুপুরে পল্টনে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। নূর জানান, বুধবার রাতে দলীয় কার্যালয় থেকে বাড্ডার বাসায় ফিরছিলেন তিনি। মালিবাগ পৌঁছলে তার ব্যবহৃত মোটরসাইকেলটি অনুসরণ করে একটি প্রাইভেট কার এক পর্যায়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করে এবং ব্যর্থ হয়। নূর জানান, প্রতিদিন ওই মোটরসাইকেলে যাতায়াত করলেও এদিন তিনি ভাড়া করা প্রাইভেট কারেই ছিলেন। চিরতরে কণ্ঠ বন্ধ করে দেওয়ার জন্য এই যে হত্যার পরিকল্পনা, প্রাণনাশের পরিকল্পনা, এর সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই। নাটোরের বড়াই গ্রামে শিশু মুন্নি হত্যা মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। খালাস পেয়েছেন একজন। বৃহস্পতিবার দুপুরে জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিমের রায় দেন। 2015 সালে প্রথম শ্রেণীর শিক্ষার্থী মুন্নি খাতুনকে কৌশলে বাড়িতে ডেকে নেয় তার প্রতিবেশী সোহেল সরকার। শিশুটির শরীর থেকে স্বর্ণের চেইন এবং কানের দুল খুলে নিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। মরদেহ ফেলে দেওয়া হয়েছিল বাড়ির পাশের পুকুরে। তৃতীয় দিনের মতো রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেটে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মার্কেটের পেছনের 3 তলায় প্রায় 100 দোকান উচ্ছেদ করা হয়। বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ভাঙা ভবনের সামনে মালামাল নিয়ে বসেন বিক্রি করতে। অভিযোগ করেন, সাবেক মেয়র সাইদ খোকন দোকান ভাড়া এবং বৈধতা প্রাপ্তির জন্য 2বার টাকা নিলেও বৈধতা দেননি।
আর এখন তারা নিঃস্ব হয়ে পথে বসেছেন। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা জানান, আগামী 2-1 দিনের মধ্যেই নকশা বহির্ভূত 911টি দোকান উচ্ছেদ সম্পন্ন হবে। টাকা নিছে দোকান আমাদের বৈধ করে দিব এইভাবে কইয়া মেয়র সাইদ খোকনের আমাদের মার্কেট কমিটির মাধ্যমে তারা টাকা নিচ্ছে যে আমাদের দোকান বৈধ করে দিবে এবং কাগজ দিব, ট্রেডলাইন্স দিব, খাজনা চালান করে দিব। খাজনা কাটছে কিন্তু আমাদের ট্রেডলাইন্সও দেয় নেই, বরাদ্দ পড়তেও দেয় নেই। টোটাল 911টি অবৈধ স্থাপনা রয়েছে। আমরা 911টি পর্যায়ক্রমে আমরা অপসারণ করব। একদিকে যন্ত্র দিয়ে ভাঙছি, আবার আমাদের ম্যানুয়াল লেবার কাজ করছে। আমরা আশা করছি খুব বেশি দিন আর এখানে লাগবে না। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত সহ নানা অনিয়মের অভিযোগে সিলেটের ফিজা অ্যান্ড কোনকে 9 লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে নগরীর টিকর এলাকায় কোম্পানিটির ফ্যাক্টরিতে অভিযান চালায় তারা। র্যাব জানায়, ফ্যাক্টরিতে মিষ্টি, দই, বিস্কুট সহ বেকারিজাত পণ্য উৎপাদন করা হতো স্যাঁতস্যাঁতে এবং নোংরা পরিবেশে। পণ্য প্রস্তুত এবং প্যাকেটজাত করার কাজে নিয়োজিত কর্মীরাও মানত না স্বাস্থ্যবিধি। ফিজা ছাড়াও ফুলকলি, বনফুল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে সব মিলিয়ে 25 লাখ টাকা জরিমানা করা হয়। এদিকে রাষ্ট্রায়ত্ত 6টি চিনিকল বন্ধের প্রতিবাদে গতকাল মূলত বিক্ষোভ করেছে শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার সকালে রংপুরের শ্যামপুরের চিনিকলের সামনে অবস্থান নেয় তারা। শ্রমিকদের সাথে একাত্মতা জানায় আখ চাষি এবং এলাকাবাসী। শ্রমিক নেতাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহলের চক্রান্তে রাষ্ট্রায়ত্ত 6টি চিনিকল বন্ধের সিদ্ধান্তে নেওয়া হয়েছে। মিলগুলো বন্ধ না করে আধুনিকায়নের দাবি জানান তারা। চিনিকলগুলো চালু না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন এ সময় শ্রমিক নেতারা। সরকার বারবার লোকসানের কথা বলতেছে, শ্রমিক কোনোদিন লোকসান করে না। শ্রমিক জীবিকা অর্জন করার জন্য ওরা এখানে কর্ম করে। খুলি না দিলে আমরা বৃহৎ আন্দোলন গড়ে তুলবো। এই মিল গিরে, এই মিল চত্বরে আমরা বউসভা সবাইকে নিয়ে এখানে হরিশন ধর্মঘট করব। এদিকে তীব্র শীতে বিপর্যস্ত উত্তরাঞ্চলের জনজীবন। কনকনে ঠান্ডার সাথে বইছে হিমেল হাওয়া, সাথে ঘন কুয়াশা তো রয়েইছে। যুবতবু রীতিমতন সেখানকার জনজীবন। সবচেয়ে বিপাকের মধ্যে যারা থাকে হতদরিদ্র মানুষ, যারা দিন আনি দিন খায়। বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা কিছুটা বাড়লেও সূর্যের তাপ কম থাকায় বিকেল থেকে আবারও বাড়তে থাকে শীতের তীব্রতা। ছড়িয়ে পড়েছে ডায়রিয়া, নিউমোনিয়া সহ শীতজনিত নানা রোগ ব্যাধি। বেশি আক্রান্ত হচ্ছে বলাই বাহুল্য শিশু এবং বয়োবৃদ্ধরা। 10 ডিসেম্বর ছিল ময়মনসিংহ এবং নড়াইল মুক্ত দিবস। দিনটি উপলক্ষে নানা আয়োজন ছিল জেলা দুটিতে। ময়মনসিংহে বৃহস্পতিবার সকালে শহরের ছোট বাজার মুক্ত মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বেলুন এবং পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। নড়াইলে জেলা প্রশাসন এবং মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে ফুল এলো শ্রদ্ধা এবং বিশেষ মোনাজাত করা হয়। যশোরের বাঘারপাড়া উপজেলায় উপনির্বাচন পূর্ব সহিংসতায় আহত একজন মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। পুলিশ জানায়, বুধবার রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিলু পাটোয়ারির অনুসারীরা বেতালপাড়া বাজারে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের উপরে হামলা চালায়। এ সময় গুরুতর আহত হন খালেদুর রহমান টিটু নামে এক ব্যক্তি। অবস্থার অবনতি হলে রাতেই আনা হয়েছিল ঢাকা মেডিকেলে। আমাদের কাছে এখনো লিখিতভাবে কেউ কোনো অভিযোগ জানাই নাই আর কি। আমরা আসামি গ্রেপ্তার বা এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আর আমরা আপনাদেরকে বলতে চাই, এই ঘটনার সাথে যে বা যারা জড়িত আছে অবশ্যই তাদেরকে আমরা ফাইন্ড আউট করে তাদের বিরুদ্ধে আইনানুগ যে ব্যবস্থা আছে সেটা গ্রহণ করব। পৌরসভা এবং উপনির্বাচনে সরকার ভোট জালিয়াতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। বৃহস্পতিবার বিকেলে দলের পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। বলেন, ভোট গ্রহণ শুরু হলে সরকার সমর্থক প্রার্থীদের ক্যাডাররা ভোট কেন্দ্র দখল এবং বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়। ভোটারদের ভোট দানেও বাধা দেওয়া হয়। ব্যর্থ, অযোগ্য ফ্যাসিস্ট সরকার তার আজ্ঞাবহ প্রশাসন ও নির্বাচন কমিশনকে দিয়ে এই নির্বাচনকে ব্যর্থ করে দিয়েছে। আমরা নির্বাচনের নামে তামাশা ও প্রহসনের তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি এবং অবিলম্বে পুনর্নির্বাচন দাবি করছি। 2021 সালের মধ্যে বাংলাদেশের সব ইউনিয়নকে ইন্টারনেট সংযোগের আওতায় আনতে চায় সরকার।
বৃহস্পতিবার পেমেন্ট গেটওয়ে সিস্টেমের উদ্বোধন করেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। সে সময় তিনি বলেন, আগামী বছর দেশের সব অঞ্চলকে 4G নেটওয়ার্কের আওতায় আনা হবে, ধীরে ধীরে চালু হবে 5G। মন্ত্রী জানান, প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় ইন্টারনেট সেবা পৌঁছে দিতে নানামুখী কর্মপন্থা হাতে নেওয়া হয়েছে। এক্ষেত্রে ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে দেশি ভালোবাসি অনলাইন মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে কেউ যেন অনলাইনের পণ্য কিনে প্রতারিত না হয় সেদিকেও নজর রাখতে নির্দেশ দেন মন্ত্রী। 2021 সালে বাংলাদেশের কোনো ইউনিয়ন থাকবে না যে ইউনিয়নে আমাদের কেবল কানেক্টিভিটি থাকবে না। বাংলাদেশের এমন কোনো চর, দ্বীপ অথবা পাহাড়ি অঞ্চল কিংবা উপকূলীয় অঞ্চল কোনোটাই থাকবে না যেখানে আমরা হাই স্পিড ব্রডব্যান্ডের কানেক্টিভিটি পৌঁছাতে পারবো না। এদিকে নির্বাচনের দায়িত্ব পালনকালে কুমিল্লায় 1.5 শতাধিক পুলিশ সদস্য খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে তারা দায়িত্বরত। বুধবার রাতে শহরের ইত্যাদি রেস্টুরেন্টে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে পুলিশ এবং আনসারের 1.5 শতাধিক সদস্য। গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় অন্তত 60 জনকে। স্বাস্থ্য কর্মকর্তা জানান, অসুস্থদের মধ্যে আশঙ্কাজনক কেউ নেই। খাদ্যে বিষক্রিয়ার এ ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শীর্ষ ভ্যাট দাতা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করেছে জাতীয় রাজস্ব বিভাগ। জাতীয় পর্যায়ে 9টি এবং জেলা পর্যায়ে 131টি প্রতিষ্ঠান পেয়েছে সেরা ভ্যাট দাতার পুরস্কার। উৎপাদন, ব্যবসা এবং সেবা এই 3 শ্রেণীতে বাছাই করে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার সকালে এনবিআর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে শীর্ষ ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতেই পুরস্কার তুলে দেন এনবিআর চেয়ারম্যান। ট্যাক্স নেট বৃদ্ধি পেলে এখন যে 15% ভ্যাট, সেই ভ্যাট 7%-এ আমরা নামিয়ে আনার অনুরোধ করেছি। কর্পোরেট ট্যাক্স প্রথমবার যে অ্যাওয়ার্ডটা পেয়েছিলাম ওর থেকে কিন্তু এবার আমাদের অলমোস্ট 3 গুণ বেশি ভ্যাট প্রদান হচ্ছে রিমার্ক। ইনশাআল্লাহ আগামী বছর এটা হয়তো এটারও দ্বিগুণ হতে পারে। আমাদের করের পরিধি বাড়বে এবং আমরাও আস্তে আস্তে রেটটা কম পাবো, আপনাদের সঙ্গে ভালো সম্পর্ক হবে। কর প্রদান, ট্যাক্স প্রদান, ভ্যাট প্রদান সহজীকরণের জন্য এনবিআর কাজ করে যাচ্ছে। করোনায় আর্থিক ক্ষতি মোকাবেলা সহ কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। এজন্য সহজে ব্যাংক থেকে ঋণ পাওয়া সহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বৃহস্পতিবার সকালে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে সোশ্যাল ক্যাম্পেইনের উদ্বোধনীতে কথা বলেন তিনি। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, বিশ্ববাজারে বাংলাদেশে এসএমই পণ্যের চাহিদা রয়েছে। পাটজাত পণ্য, হস্তশিল্পের চাহিদা দিন দিন বেড়েই চলেছে। অর্থনৈতিক ইনজেকশনটা আমাদেরকে দিতে হবে সো দ্যাট দে ক্যান ভাইব্রেট, তারা যাতে এটাকে আবার নিজেরা সচল হয়ে ওঠে, তারা চলমান হয়ে যায় এবং আমাদের অর্থনৈতিক যেটা আমাদের আজকে বিশাল অঙ্গীকার যাতে শ্রমঘন যে দেশ, সেখানে আমার মনে হয় যে এই ছোট উদ্যোক্তারা তারাই সেখানে এই সফলতা নিয়ে আসবে আমাদের অর্থনীতি। কর বৈষম্য কমানো হলে শেয়ার হোল্ডাররা ভালো মুনাফা পাবে, জানিয়েছেন রবি অ্যাসেটের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মাহতাবুদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের আইপিও লটারির ড্র অনুষ্ঠানে একথা বলেন তিনি। ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, রবির কার্যকর কর হার এখন 77%, কিন্তু বাজারের প্রতিযোগী কোম্পানির কার্যকর কর হার 40%। রবিও 2% মিনিমাম টার্নওভার ট্যাক্স এবং কর্পোরেট কর হারে 10% অব্যাহতি চেয়েছে। ভারতে 12 ডিসেম্বর রাজধানী ঘেরাও পরিকল্পনার অংশ হিসেবে দিল্লির দিকে যাচ্ছেন হাজার হাজার কৃষক। নরেন্দ্র মোদীর শাসনামলে দেশটিতে কৃষকের সবচেয়ে বড় এই বিক্ষোভ চলছে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে। বুধবার কেন্দ্রীয় সরকারের 20 পৃষ্ঠার প্রস্তাব প্রত্যাখ্যান করে কর্মসূচি জোরদারের ঘোষণা দেয় কৃষক ইউনিয়নগুলো। এই সময় বেঙ্গালুরু সহ বিভিন্ন শহরে দলে দলে মিছিল নিয়ে যান কৃষকরা। পাঞ্জাব, হরিয়ানা থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আরও বিপুল সংখ্যক কৃষক। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের ব্যবসায় অনিয়মের অভিযোগে ফেডারেল তদন্ত শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউস ছাড়ার আগ মুহূর্তে এই প্রক্রিয়া শুরু করল মার্কিন বিচার বিভাগ। বুধবার হান্টার বাইডেন নিজেই এক বিবৃতিতে তদন্তের কথা নিশ্চিত করেন।
তিনি আত্মবিশ্বাসী, বস্তুনিষ্ঠ পর্যালোচনা হলে প্রমাণিত হবে বৈধভাবেই সবকিছু করেছেন। গণমাধ্যম বলছে বিদেশের সঙ্গে বাণিজ্য অনিয়ম, রাজনৈতিক প্রভাব এবং কর ফাঁকির অভিযোগ তদন্ত হবে হান্টারের বিরুদ্ধে। নির্বাচনী প্রচারের সময় বাইডেন পুত্রকে নিয়ে তদন্তের দাবি জানিয়ে আসছিলেন ট্রাম্প। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর এবার বরুসিয়া মনচেনগ্লাডবাখকে 2-0 গোলে হারিয়ে গ্রুপ সেরা নকআউট পর্ব নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। তবে শাখতারের সাথে ড্র করে বিদায় নিয়েছে ইন্টার মিলান। এছাড়াও গেল রাতে শেষ 16 নিশ্চিত করেছে অ্যাটলান্টিকো মাদ্রিদ এবং অ্যাটলান্টা। আর নিয়ম রক্ষার ম্যাচে জয় পেয়েছে ম্যান সিটি, পিএসজি এবং বায়ার্ন মিউনিখ। গ্রুপ বি থেকে পরের রাউন্ড নিশ্চিত করতে জয়ের কোনো বিকল্পই ছিল না রিয়াল মাদ্রিদের। এমন সমীকরণের ম্যাচে লিড নিতে মাত্র 9 মিনিট সময় নেয় ব্ল্যাঙ্কোসরা। লুকাস বাক্সেস এর ক্রস থেকে স্কোর শিটে নাম তোলেন করিম বেনজেমা 32 মিনিটে। দ্বিতীয় গোলে দেখা পায় জিদানের দল। এরপর তরুণ ব্রাজিলিয়ান রদ্রিগোর ক্রস থেকে আবারও হেডে গোল করে রিয়ালের জয় নিশ্চিত করেন বেনজেমা। এই জয়ে 9 পয়েন্টস নিয়ে গ্রুপ সেরা হন। নকআউট পর্বে গেল রিয়াল। ইন্টার শাখতার ম্যাচ ড্র হওয়ায় হেরেও শেষ 16তে পৌঁছেছে মনচেনগ্লাডবাখ। এদিকে আগেই গ্রুপ সি থেকে সেরা হয়ে পরের রাউন্ড নিশ্চিত করা ম্যান সিটি 3-0 গোলে বড় জয় পেয়েছে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে। এই আত্মঘাতী গোল হলেও সিটজেন হয়ে অন্য দুটি গোল করেন সার্জিও অ্যাগুয়েরো এবং ফেরান তোরেস। এই গ্রুপ থেকে শেষ 16 নিশ্চিত করা বায়ার্ন মিউনিখও 2-0 গোলে হারিয়েছে লোকোমোটিভ মস্কোকে। গ্রুপ এইচ এর বর্ণবাদী আচরণের অভিযোগে পরিত্যক্ত ম্যাচটিতে 5-1 গোলে ইস্তানবুল বাসাকশেহিরকে হারিয়েছে পিএসজি। ম্যাচে নেইমারের 3 গোলের সাথে ছিল এমবাপের জোড়া গোল। সাভারের বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক আলিনুর রহমান খান সাজুর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে বার্ধক্যজনিত কারণে মারা যান এই গুণী ব্যক্তি। সাভারবাসীর কাছে সাজু ভাই নামে পরিচিত ছিলেন তিনি। সাভার উপজেলাবাসীর বিপদে আপদে তিনিই আশ্রয় ছিলেন। বৃহস্পতিবার বাদ মাগরিব সাভারের তারাপুর ঈদগাহ মাঠে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরদেহ নেওয়া হয় মরহুমের গ্রামের বাড়ি শিমুলিয়া ইউনিয়নের মনসুরবাগে। সেখানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। কৃষিপণ্য প্রক্রিয়াজাত এবং বিক্রয় কেন্দ্র স্থাপনের মাধ্যমে যুব উদ্যোক্তা তৈরি এবং কর্মসংস্থান সৃষ্টির প্রকল্প গ্রহণ করেছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। বৃহস্পতিবার দুপুরে সচিবালয় 4th Eye Agro Invention টেকনোলজির সাথে এই নিয়ে সমঝোতা স্মারক সই করেছে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায়। সারা দেশে 100টি যুব শপ এবং এক্সপ্রেস কিচেন স্থাপন করা হবে। এছাড়া ঢাকার বাইরে স্থাপন করা হবে 100টি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। সদর দপ্তর স্বতন্ত্র এডিএ ব্রিগেডের তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনী স্কোয়াড প্রতিযোগিতা 2020 এর সমাপনী এবং পুরস্কার বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার। সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শফিকুর রহমান প্রধান বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় 6-7 স্বতন্ত্র এডিএ ব্রিগেড সম্মিলিত দল বিজয়ী এবং 10 পদাতিক ডিভিশন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা এবং গ্রাহকদের অনাগ্রহের কারণে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে প্রণোদনার ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। তবে চলতি মাস শেষে বিতরণের পরিমাণ বাড়বে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মিট দ্য প্রেস অনুষ্ঠানে এসব কথা বলেন এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। এক অঙ্ক সুদে নারী এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ দিলে কর্মসংস্থান বাড়বে। এজন্য এনবিআরসিসি ইমার্জেন্সি লোন প্রোডাক্ট তৈরি করে গত মাসে 2 মাসে মূলত 100 কোটি টাকা বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন কোনো কৃষ্ণাঙ্গ। জো বাইডেনের মন্ত্রিসভায় ঠাঁই পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত জেনারেল লয়েড অস্টিন। বুধবার বাইডেন নিজে তার হবু প্রতিরক্ষা মন্ত্রীকে পরিচয় করিয়ে দেন। 67 বছর বয়সী অস্টিন 41 বছর কাজ করেছেন মার্কিন বাহিনীতে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী নেতৃত্ব দেন তিনি। 2003 সালে ইরাক অভিযানের সময় গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন তিনি। তবে মাত্র 4 বছর আগে সেনাবাহিনী থেকে অবসর নেয়। প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার ক্ষেত্রে কংগ্রেস প্রশ্নের মুখে পড়তে হবে তাকে। ইরাকের কিরকুকে 2টি তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে জঙ্গিরা। বুধবার এই ঘটনা ঘটে। বিবৃতিতে ইরাকি কর্তৃপক্ষ জানায় হঠাৎ করে বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। একে সন্ত্রাসী হামলা বলে আখ্যা দেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। হামলার পরপরই তেলকূপগুলোতে আগুন ধরে যায়।
সরিয়ে নেওয়া হয় সেখানে থাকা কর্মীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের পাশাপাশি যোগ দেয় সামরিক বাহিনীর সদস্যরা। তবে হামলার সাথে কারা জড়িত সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। তেলক্ষেত্র দুটিতে প্রতিদিন প্রায় 25,000 ব্যারেল তেল উত্তোলন করা হতো। উত্তরপ্রদেশ এন্ড গুজরাট। গোহত্যা রোধে বিতর্কিত বিল পাশ হলো ভারতের কর্ণাটক রাজ্যে। চূড়ান্ত আইন হলে রাজ্যটিতে কোনোভাবে গরু হত্যা করা যাবে না। কংগ্রেস বিধায়কের প্রবল বিরোধিতা সত্ত্বেও বুধবার পাশ হয় গবাদি পশু রোধ এবং সংরক্ষণ বিল। গোহত্যা নিষিদ্ধ হওয়া ছাড়াও গো পাচারকারী কিংবা গরু হত্যায় জড়িতদের কঠিন শাস্তি পেতে হবে। বিলটি পেশ করেন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। সিদ্ধারমাইয়ার নেতৃত্বে প্রতিবাদে সরব হন কংগ্রেস বিধায়করা। আগের আইন অনুযায়ী 12 বছরের বেশি বয়সী গরু এবং মহিষ হত্যা করা যেত কর্ণাটকে। মেক্সিকোর উপকূলে এবার ভিন্ন আকৃতির এক ধরনের তিমির সন্ধান পেয়েছেন গবেষকরা। এটি নতুন প্রজাতির তিমি হতে পারে বলে ধারণা তাদের। এরই মধ্যে এই নিয়ে শুরু হয়েছে গবেষণা। কিভাবে এটি মেক্সিকোর দক্ষিণাঞ্চলে জলসীমায় এলো এবং কেন একে আগে দেখা যায়নি খতিয়ে দেখা হচ্ছে। বিজ্ঞানীরা বলছেন ডলফিন আকৃতির এসব তিমি ভিন্ন ধরনের শব্দ তরঙ্গের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে। এটি নতুন ধরনের তিমি প্রমাণিত হলে প্রাণী জগতের বড় ধরনের একটি আবিষ্কার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। আকাশে মুষ্টি ছুড়ে আর হাঁটু মুড়ে বসে 24 ঘন্টার মাঝেই বর্ণ বিতর্কের ম্যাচ শেষ করলেন পিএসজি এবং বাসাকশেহিরের ফুটবলাররা। নতুন 4 রেফারি সহ সবাই পরলেন বিশেষ টি শার্ট যেখানে লেখা ছিল নো টু রেসিজম। ম্যাচ ভেন্যু পার্ক দি প্রিন্সের ভেতরে এবং বাইরে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার সাধারণ ফুটবল ভক্ত থেকে ফিফা সবাই। এদিকে ঘটনা তদন্তে 1 সদস্যের একটি কমিটি গঠন করেছে ফিফা। তাদের মূল কাজ হবে অভিযুক্ত রোমানিয়ান রেফারি সেবাস্টিয়ানকে তার অপরাধের মাত্রা নির্ণয় করা। ইতালিয়ান ফুটবলের কিংবদন্তি 1982 বিশ্বকাপ জয়ের নায়ক পলো রসি আর নেই। 64 বছর বয়সে না ফেরার দেশেই পাড়ি দিলেন সাবেক ব্যালন্ডিয়ার জেতা পলো রসি। সেবারের ফাইনালে 3-1 গোলে জার্মানকে হারানোর ম্যাচে প্রথম লিড এনে দিয়েছিলেন তিনি। সেমিফাইনালে জিকো সক্রেটিসদের ব্রাজিলের বিপক্ষে তার হ্যাট্রিকে জয় পেয়েছিলেন অজুরিরা। পুরো আসরে রসির পা থেকে এসেছিল 6 গোল। ইতালির হয়ে 48 ম্যাচ খেলে 20 গোল করা এই স্ট্রাইকারের ক্যারিয়ারের বেশিরভাগ সময় কেটেছে ইউভেন্টাসের হয়ে। পারিবারিক বিরোধের জেরে বরগুনায় কেরোসিন ঢেলে এক গৃহবধূর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার দুপুরে বরগুনা সদরের ক্রোক্সব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। আগুনে গৃহবধূর মুখ ঝলসে গেছে। স্বজনরা তাকে উদ্ধার করে ভর্তি করেছে বরগুনা সদর হাসপাতালে। এই ঘটনায় গৃহবধূর স্বামী হিমু এবং তার এক মামাকে আটক করা হয়েছে। এই ছিল এখনকার সব খবরে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আগামী দিন রাত 12টায় আবার দেখা হবে। সে অবধি প্রত্যেকে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।